2024 সালের নভেম্বর মাস। কলকাতার কাছেই একটি ছোট্ট জায়গা চন্দননগর। ঘড়ির কাঁটায় রাত তখন 2:17। নদীর পাশে তখন একটি কালো এসইউভি দাঁড়ানো। এসইউভিটির ভেতরে কেউ ছিল না, কিন্তু বাইরে হেডলাইট জ্বলছিল আর নিভছিল। ঠিক গাড়িটির পাশেই পাওয়া গেল এক মহিলার দেহ, মুখে কাটা দাগ, হাতে দামি ঘড়ি এবং তার শাড়িতে রক্তের দাগ। পুলিশ প্রথমে ভেবেছিল সাধারণ খুন, কিন্তু 48 ঘন্টা পরে যা জানা গেল তাতে পুলিশ হতবাক। কারণ এই মহিলা দুজন পুরুষের সাথে একসাথে সম্পর্ক রাখছিল। তার মধ্যে একজন তার হাজবেন্ড আর অপরজন, মহিলার নাম রীতাভরি সেন, বয়স 34, দেখতে সুন্দর, মার্জিত, ভদ্র। চন্দননগরের একটি মিশনারি স্কুলে তিনি ইতিহাসের শিক্ষিকা ছিলেন। স্বামী অনিকেত সেন কলকাতা সেক্টর 5-এ তিনি কর্মরত ছিলেন। বাড়ি থেকে দেখলে পরে ব্যালেন্সড কাপল এবং অপূর্ব এক কাপল মনে হতো তাদের দুজনকে। ভেতরের যে সম্পর্কটা সেটা কিন্তু ভেঙে গিয়েছিল অনেক আগেই। অনিকেত অনেক লেট করে বাড়ি ফিরত। রীতাভরি প্রায় একাই থাকতো বাড়িতে, আর সেই একাকিত্বেই ধীরে ধীরে তার জীবনে এক পুরুষের প্রবেশ। সেই পুরুষটি নাম পুলিশ ইনভেস্টিগেশনে প্রাথমিকভাবে জানা যায় ডক্টর আরমান খান। কে এই ডক্টর আরমান খান? তিনি বিখ্যাত কার্ডিওলজিস্ট চন্দননগরের। তার ছেলে যেই স্কুলে রীতাভরি পড়াতেন সেখানেই পড়তো। সেই সূত্রেই 1-2 বার আলাপ, সেখান থেকে কফি, সেখান থেকে সম্পর্কের গভীরতা শুরু হয়। এবং পুলিশ ইনভেস্টিগেশনে সিসিটিভিতে বারবার ধরা পড়ে তারা একসাথে কখনো কোনো হোটেলে, কখনো কোনো পার্কে বা কখনো কোনো রেস্তোরাঁয়। খুনের ঠিক একদিন আগে রাত 10:42 সিসিটিভি ফুটেজ পাওয়া যায় রীতাভরি সেন গিয়েছিলেন দুর্গাপুর এক্সপ্রেস হাইওয়েতে একটি পেট্রোল পাম্পে। কিন্তু কেন? তার সাথের যে লোকটি ছিল সে কালো হুডিস পরেছিল। পুলিশ ইনভেস্টিগেশনে প্রথমে মনে হয় সেই লোকটি আরমান খান, কিন্তু পরে জানা যায় ঠিক সেই সময় আরমান খান ছিল নিজের হসপিটালে। তিনি অপারেশন করতে ব্যস্ত ছিলেন এবং বারবার সেই হসপিটালের সিসিটিভি ফুটেজ এবং পেশেন্টদের বয়ানে সেই কথাই কিন্তু উঠে আসে। তাহলে এই তৃতীয় ব্যক্তিটি যদি আরমান না হয় তাহলে কে? আর কেনই বা ঠিক 11টার পরে রীতাভরির ফোন পুরোপুরি বন্ধ হয়ে গেল? অনিকেত সেন তার স্বামী পুলিশ স্টেশনে এসে অঝরে কাঁদছিল, বলছিল রীতাভরির কোনো শত্রু হতে পারে না, আপনারা খুঁজে বার করুন খুনিকে। তদন্তকারী অফিসার ডিএসপি অদিতি রায়, তার মনে হয়েছিল মিছা কান্না কাঁদছেন। তার মুখ চোখে কোনো ছাপ নেই শোকের। পুলিশের সন্দেহ আরো তীক্ষ্ণ হয় যখন অনিকেতের কল রেকর্ড চেক করা হয়। অনিকেতের কল রেকর্ডে নাম উঠে আসে আরেক নারীর, মেহেরুনিসা। অনিকেত তার সাথে ভিডিও কলে কথা বলছিলেন, তার সাথে ফোনে কথা বলছিলেন ঠিক ঘটনার দিন রাত্রিবেলায়। তাহলে কি মেহেরুনিসার ইশারাতেই সবকিছু হচ্ছিল? ঠিক যে স্পটে রীতাভরি সেনকে মৃত অবস্থায় পাওয়া যায় ঠিক সেখানেই রীতাভরির ফোন পুরো ড্যামেজ করে দেওয়া হয়। কিন্তু ডেটা রিট্রাইভ করে জানা যায় একটি মাত্র SMS আছে সেখানে। একটি কথাই লেখা আছে, আজ সব শেষ করে দেব। কিন্তু কে পাঠিয়েছিল রীতাভরিকে এই মেসেজ? আরমান,
অনিকেত, মেহেরুনিসা বা অন্য কেউ। তদন্ত যত এগোয় তত বোঝা যায় রীতাভরি এক বিশাল গোপন তথ্য কিন্তু জেনে গিয়েছিল। আর সেই গোপন তথ্যটি হলো ডক্টর আরমান খান শুধুমাত্র একজন যে নামী কার্ডিওলজিস্ট ছিলেন তা না, তিনি ডাক্তারির আড়ালে ড্রাগ পাচার করতেন, বেআইনি ওষুধেরও ব্যবসা করতেন। পুলিশের সন্দেহ যায় ডক্টর আরমান খানের দিকে, গ্রেপ্তার হয় ডক্টর আরমান খান। কিন্তু ফরেন্সিক রিপোর্ট পুরো ঘটনাটি উল্টে দেয়। মহিলাটির শরীরে শাড়িতে যে রক্তের দাগ পাওয়া যায় সেটা ডক্টর আরমান খানের নয়, সেটা তার স্বামী অনিকেত সেনের। এই নেওয়া যায় খুনের আগে অনিকেত এবং রীতাভরির মধ্যে ধস্তাধস্তি হয়, সঙ্গে সঙ্গে অনিকেত সেনকে গ্রেপ্তার করে। জেরার মুখে অনিকেত শুধু একটি কথাই বলে, আমি ওকে মারিনি। যেদিন আপনারা সত্যিটা জানতে পারবেন সেদিন আপনারাও বুঝতে পারবেন আপনারা ভুল করছেন। তদন্তে জানা যায় খুনের রাতে রীতাভরি গিয়েছিল এক পরিত্যক্ত বাংলোয়। সেই পরিত্যক্ত বাংলোটি কিন্তু ফরাসি আমলের বাংলো ছিল। সেখানে পুলিশ পৌঁছে যায়। পুলিশ সেখানে পৌঁছে সেই বাংলোর ভেতরের দেওয়ালে যা লেখা ছিল তা দেখে পুলিশ হতভম্ব। রক্ত দিয়ে সেই দেওয়ালের মধ্যে লেখা ছিল ট্রাস্ট নো ওয়ান। ঘরের ভেতরে পাওয়া যায় একটি পেন ড্রাইভ। পেন ড্রাইভের মধ্যে ছিল সিসিটিভি ফুটেজ। আর সেই সিসিটিভি ফুটেজ যখন ডিএসপি অদিতি রায় তার ল্যাপটপে প্রথমবার চালায়, সিসিটিভি ফুটেজটি দেখেই অদিতি রায় কিন্তু কিছুক্ষণের জন্য পুরো চুপ হয়ে যায়। কারণ সিসিটিভি ফুটেজে রীতাভরির সাথে যে মানুষটিকে দেখা যায় সে আরমানও নয়, অনিকেত সেনও নয়, সে ডিএসপি অদিতি রায়ের জুনিয়র অফিসার সৌরভ। সৌরভকে জানার পরে যে তথ্যগুলো পাওয়া যায় সেটা কিন্তু আরো ভয়ঙ্কর। সৌরভ ছিল সেই পুলিশের অফিসার যে গোপনে ডক্টর আরমানকে পুলিশি প্রোটেকশন দিত। ড্রাগ পাচার চক্রের পুরো প্রোটেকশন দিত এই সৌরভ। আর রীতাভরি এই পুরো ব্যাপারটি জেনে গিয়েছিল। জানার পর থেকেই রীতাভরি সৌরভকে চেস করতে থাকে। সৌরভ সেই বাংলোতেই রীতাভরিকে দেখা করার কথা বলেছিল, কিন্তু বাংলোতে পৌঁছে রীতাভরি বুঝতে পারে যে রীতাভরিকে মারার জন্য পুরো প্ল্যান হয়। যেহেতু রীতাভরির পেছন নিচ্ছিল তার হাজবেন্ড অনিকেত, সেই জন্য সেই স্পটে অনিকেতও পৌঁছে যায়। তিনজনের মধ্যে ধস্তাধস্তি, মারামারি শুরু হয়। অনিকেত আহত হয়, রীতাভরি পালিয়ে যেতে চায়। তখনই সৌরভ পেছন থেকে মাথায় রডের বাড়ি মারে রীতাভরি। একবার নয়, দুবার নয়, তিনবার তার মাথার পেছনে হিট করা হয়। আর তারপরেই মাটিতে লুটিয়ে পড়ে রীতাভরি সেন। বাইরে তখন ঝড় বৃষ্টি। সৌরভ গ্রেপ্তার হয়। ডক্টর আরমান ড্রাগ পাচার চক্রের জন্য সেও পুলিশের জালে ধরা পড়ে, কিন্তু অনিকেত ছাড়া পেয়ে যায়। কেস শেষ হওয়ার ঠিক 3 দিনের মধ্যে ডিএসপি অদিতি রায়ের অফিসে আরো একটি ফোন আসে। ওপাশ থেকে শুধু একটি মহিলার কণ্ঠ আস্তে আস্তে বলে, ম্যাডাম, সৌরভ কিন্তু একা ছিল না। নম্বরটা চন্দননগর পুলিশ বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কখনোই আর ট্রেস করতে পারেনি। আপনার কি মনে হয় মহিলাটি যে ফোনে বলছিলেন তিনি কি সত্যি বলছিলেন, না এর পেছনেও আরো কেউ রয়েছে? কমেন্ট বক্সে জানান আপনার মতে খুনি কে। আর এই রকম ক্রাইম থ্রিলার শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।